স্বাগত কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে। এই আয়োজনে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। আর আজকের আলোচনার বিষয় স্কুল কলেজের সংস্কার কোন পথে। আর আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আজকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, এবং আমাদের সাথে আরও আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হামজা মাহবুব। দুজনকেই স্বাগত। আমাদের এর মধ্যে আমরা জেনেছি যে আমাদের আজকের যে আলোচনার বিষয়, আমি যদি শুরুটা করতে চাই অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান আপনাকে দিয়ে, যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর সহ সারা দেশেই শিক্ষাঙ্গনগুলো অস্থির হয়ে উঠেছে, এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে, এবং সংস্কারের নামে কোথাও কোথাও কিন্তু আমরা দেখেছি যে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছে শিক্ষকদের। এবং শুধু তাই নয়, এগুলো ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো দেয়া হয়েছে, ভাইরাল হয়েছে। এই ঘটনাগুলোর ভবিষ্যতে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনার কাছে একটু শুরুতে মতামত জানতে চাই। ধন্যবাদ শুভ্র আপনাকে, এবং আমার সাথে আজকে সহালোচক হিসাবে আছেন আমাদের এই একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং আমরা যে ছাত্র জনতার যে রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রক্তাক্ত বিজয়, জি বিজয়ের মধ্য দিয়ে আমাদের যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে হাঁটছি, সেই অভ্যুত্থানের একজন অন্যতম নায়ক আমার পাশে বসে আছেন। এবং আমি খুবই গর্বিত একজন শিক্ষক হিসাবে, যেমন মা বাবা তার সন্তানের অর্জনে গর্বিত হয়, ঠিক এরকম আমি একজন শিক্ষক হিসাবে খুব গর্ব অনুভব করছি যে আমাদের এরকম একজন কি বলবো যে 2024 সালের অগ্রপথিক, হ্যাঁ আমাদের যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলছেন দ্বিতীয় মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক হামজা মাহবুব, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে বিষয়টি বলেছেন যে বাংলাদেশে তো একটা স্বৈরাচারী সরকারের পতন এবং সেই স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রীর বিদেশে পলায়ন, এরপর আমরা এখন বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্বভার গ্রহণ করেছেন। সেই সরকারের যদি আমরা হিসেব করি তাহলে বয়স 22-23 দিন বয়স সেই সরকারের হয়েছে, এবং এরই মধ্যেই তারা বিভিন্ন ক্ষেত্রে জনপ্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেছে। একটা সংস্কারের ইঙ্গিত আমরা আমরা ক্ষেত্রে পাচ্ছি, এবং এর মধ্যে আমাদের একটা বড় সংস্কারের জায়গা হলো আমাদের শিক্ষা। আমরা জানি যে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে গত সরকারের আমলে এত বেশি পরীক্ষা নিরীক্ষা হয়েছে, আমাদের শিক্ষার্থীদের এত বেশি গিনিপিগ বানানো হয়েছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা চরম নৈরাজ্য তৈরি হয়েছে। এবং এইরকম একটা নৈরাজ্যকর পরিস্থিতির মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর একটা যে জনপ্রত্যাশা, সেই জনপ্রত্যাশাটা সামনে রেখে সরকার কাজ করছেন। এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কার্যত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে পারেননি সরকার। আপনি বলছিলেন যে সংস্কারের নামে শিক্ষকদের লাঞ্ছনা করা হচ্ছে। আসলে সংস্কার তো করবে আমাদের যারা দায়িত্বশীল আছেন তারা, এখনও কিন্তু সেই অর্থে কোনো হয়নি। আমাদের যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে সেগুলো হলো তাৎক্ষণিকভাবে এই 5 আগস্টের পরবর্তী সময়ে শিক্ষার্থীদের একটা স্বতঃস্ফূর্ত মানে কি বলবো অবস্থান বা তাদের যে দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভ, সেগুলো থেকে হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই একজন শিক্ষক হিসাবে যে এইগুলো আমাদের কাছে কোনোভাবেই কাঙ্ক্ষিত না, প্রত্যাশিত না। শিক্ষা উপদেষ্টা আজকে যেটি বললেন জি এটা হয়েছে না, এবং আমি ধারণা করি যে আমার সাথে যে মাহবুব আছে তিনিও বলবেন যে শিক্ষকদের যে হেনস্থা করা হচ্ছে, তাদের যে জোর করে পদত্যাগ করানো হচ্ছে, এগুলো অনেকগুলোই শেষ পর্যন্ত কিন্তু কার্যকর হবে না। কিন্তু এর মধ্য দিয়ে যে ঘটনাটি ঘটে যাচ্ছে, ছাত্র শিক্ষকের মধ্যে যে সম্পর্কের যে দূরত্ব তৈরি হচ্ছে, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, ভালোবাসার যে সংকট তৈরি হচ্ছে, এটি আমাদের শিক্ষাক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমি যেটা বলতে চাই যে দেখেন এখন শিক্ষার্থীরা করছেন এইটা, যে অনেকেই আমরা বলছি যে এই আন্দোলনে শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করছে, যে এইভাবে কি আসলে সংস্কার সম্ভব? আমি যেটা বলছি এটা সংস্কারের কোনো অংশ না। আমি যেটা মনে করছি এখন যেটি হয়েছে এটি সংস্কারের কোনো অংশ না। সংস্কার হবে পরিকল্পিতভাবে, এবং যারা দায়িত্বশীল তারাই এটি করবেন, এবং ছাত্ররা নিশ্চয়ই এটার মধ্যে একটা স্টেক হোল্ডার, তারা মতামত দিবেন। আমি যেটি বলতে চাচ্ছি যে এখন যেগুলো হচ্ছে সেগুলোকে অনেকেই বলতে চাচ্ছেন যে 5 আগস্ট বা এর পূর্ববর্তী স্বৈরাচার বিরোধী যে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনে শিক্ষকরা যারা ভূমিকা রাখেননি, নেতিবাচক ভূমিকা পালন করেছেন, অথবা স্বৈরাচারের দোসর হিসাবে ভূমিকা পালন করছেন, তাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের যে এক ধরনের ক্ষোভ, সেটার বহিঃপ্রকাশ হিসাবে এটা হচ্ছেন। এটা আংশিক সত্য। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে দায়িত্ব নিয়েই আমি বলছি, এবং ও সাপ্লিমেন্ট করবে
যে সমস্ত শিক্ষক, একটা ডিপার্টমেন্টে 20-22 জন, 23 জন, 25 জন শিক্ষক আছে, সেখানে হয়তো 1-2 জন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। সেখানে শুধুমাত্র যে এই ঘটনাকে কেন্দ্র করে না, এটা দীর্ঘদিনের পুঞ্জীভূত নানা ক্ষোভের বহিঃপ্রকাশ এখন ঘটছে। তারপরেও আমি বলবো, শিক্ষক একজন মানুষ, তার সীমাবদ্ধতা থাকতে পারে, তার দুর্বলতা থাকতে পারে, এবং শিক্ষকতা পেশায় যুক্ত হলেই যে একজন প্রকৃত শিক্ষক হয়ে যান তাও না। আমি যেটা মনে করি, একজন মানুষ যেরকম তার অব্যাহত চর্চার মধ্য দিয়ে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হয়, একজন শিক্ষককেও এই পেশায় আসার সাথে সাথে তার প্রজ্ঞা, জ্ঞান, দায়িত্বশীলতা, শিক্ষার্থীদের সাথে আচরণ, এর মধ্য দিয়ে প্রকৃত শিক্ষক হতে হয়। এইগুলোর ক্ষেত্রে যাদের কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেই শিক্ষকদের প্রতি ছাত্রদের একটা পঞ্জীভূত ক্ষোভ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটার জন্য শুধুমাত্র শিক্ষার্থীদের দায় না দিয়ে আমাদের নিজেরা যারা এই মহান পেশার সাথে যুক্ত আছি তাদেরও একটা আত্ম উপলব্ধি করার সময়, নিজেদের আত্মশুদ্ধি করার একটা সময়, এবং যেটুকু হয়ে গেছে সামনে যেন পরিস্থিতি আর কোনো রকমের অবনতি না হয়, ছাত্র শিক্ষকদের মধ্যে যে আস্থার সম্পর্কটা, সেইটার যেন আর কোনো সংকট সম্মানের সম্পর্ক, এইটা যেন প্রশ্নবিদ্ধ হয়, এইটার ব্যাপারে আমাদের কাজ করতে হবে। আরেকটা জিনিস আপনি দেখেন যে দীর্ঘদিন ধরে আমাদের এই যে বিশেষ করে আজকে 5 তারিখের পর থেকে যদি বিবেচনা করি, আজকে পর্যন্ত সময়ের মধ্যে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা কিন্তু এক ধরনের অভিভাবক শূন্যতা লক্ষ্য করছি। অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। আমি অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান, আমি আসবো আপনার কাছে, আমি সেন্টেন্সটা শেষ করি যে এইরকম একটা পরিস্থিতিতে যে অরক্ষিত বিশ্ববিদ্যালয়, সেইখানে কেউ কেউ অতি আবেগের আতিশয্যে কিছু কিছু কাজ করে ফেলেছেন। আমরা মনে করি আমাদের শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি তাদের সম্মানবোধটুকু রেখে সামনের দিকে তারা একটু সংযত এবং দায়িত্বশীল এবং প্রজ্ঞা দিয়ে যৌক্তিক আচরণ করবেন। জি, নিশ্চয়ই। এবং আপনারাও নিশ্চয়ই সেই সব ক্ষেত্রে দিক নির্দেশনা বা পরামর্শ যাই বলি না কেন সেগুলো দেবেন। হামজা মাহবুব, আপনার কাছে শুরুতে একটু শুনে নিতে চাই এই প্রসঙ্গে, সত্যিকার অর্থে আসলে এই পথে আসলে সংস্কার সম্ভব কিনা? স্যার যা বলেছেন এতক্ষণ আমি মোটামুটি তার সাথে একমত। আমি সাথে এটুকু অল্প একটু যোগ করতে চাই যে শুধুমাত্র বর্তমান প্রেক্ষাপটের কারণে শিক্ষার্থীরা শিক্ষকদের উপর ক্ষোভ দেখাচ্ছে তা না, এটার আগের যে হচ্ছে তাদের ব্যক্তিগত ক্ষোভ থাকতে পারে। এবং এখানে আরেকটা পয়েন্ট যোগ করতে চাই এভাবে, শিক্ষকদের মধ্যে যে রাজনৈতিক দলাদলি, এবং এই ব্যাপারটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়েই না, এই ব্যাপারটা স্থানীয় পর্যায়ের স্কুল কলেজগুলোতেও রয়েছে। প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা হচ্ছে প্রতিষ্ঠানের শিক্ষকদের ব্যক্তিগত দ্বন্দ্বের কিছু জায়গা, যেমন যে দল সরকারে ছিল, যে দল সরকারে থাকে তারা একটু বেশি প্রভাব খাটানোর চেষ্টা করে, ফলে যারা ডমিনেটেড হয় তারা চিন্তা করে যে এখন আমার হাতে ক্ষমতা আসছে, আমি তাদেরকে এবার ডমিনেট করব। এই যে একটা অসুস্থ প্রক্রিয়া, এই প্রক্রিয়ার একটা বহিঃপ্রকাশও এখানে লক্ষ্য করা গেছে। আমাদের কাছে বেশ কিছু রিপোর্ট এমন আছে যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুলে বা বিভিন্ন কলেজে এই যে একটা মব তৈরি করা হচ্ছে, শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হচ্ছে, বা শিক্ষার্থীরা যে তাদের শিক্ষকের পদত্যাগ চাচ্ছে, এর পেছনে মূল ইন্ধনদাতা আসলে তৃতীয় অন্য কেউ, যারা হচ্ছে মূলত অন্য কোনো দলের রাজনীতি করেন, পূর্বশত্রুতা বা অন্য কোনো দলের রাজনীতি পছন্দ করেন, বা হচ্ছে তারা নিজেরা এই ব্যক্তিকে হটিয়ে নিজে এখানে আসতে চান, এরকম কিছু ব্যাপার কাজ করে। তবে যদি আমি বলি যে হ্যাঁ এই লোক হচ্ছে এই টিচার, ইনি হত্যাকারীর দোষর, ইনি স্বৈরাচারের দোষর ছিলেন এবং ইনি স্বৈরাচারকে সহযোগিতা করেছেন, গণহত্যায় সমর্থন দিয়েছেন, তাহলেও কারো অধিকার নাই তাকে হচ্ছে মিডিয়ার সামনে এনে অপদস্থ করে তাকে এভাবে হচ্ছে হয়রানি করে বা ইনস্ট্যান্ট একটা সাদা কাগজে পদত্যাগপত্র লিখিয়ে দিতে বাধ্য করা। এটার সাথে আমি ব্যক্তিগতভাবে একমত নই। আমি মনে করি সবকিছু প্রসিডিউর মেনটেন করে হওয়া উচিত, এবং যেহেতু একটা সিস্টেম আছে, এই সিস্টেমের কিছু অংশ কলাপস করেছে, কিন্তু নতুন যে সরকার ক্ষমতায় এসেছে তারা একটা নতুন সিস্টেম ডেভেলপ করবে, এবং আমি মনে করি সিস্টেমের মাধ্যমে এই প্রসিডিউরগুলো কমপ্লিট হওয়া উচিত। যাদের বিরুদ্ধে এলিগেশনস আছে তাদেরকে সেই এলিগেশনস অনুযায়ী তাদেরকে হচ্ছে পদত্যাগ করানো বা তাদেরকে রাখা যায় কিনা এর সিস্টেম দেখবে। ছাত্ররা তো তাদের মতামত প্রকাশ করতে পারে, এবং তাদের মতামত প্রশাসনকে আমলে নিয়ে তাদের পক্ষে পর্যালোচনা করে এই সিদ্ধান্তটা নিতে হবে। ছাত্ররা সরাসরি কাউকে এভাবে পদত্যাগ করাতে পারে বলে আমি মনে করি না। জি, আমি একটু আপনার কাছে কেন্দ্রীয়ভাবে যে পদক্ষেপের বিষয় সেটি জানতে যাব, কিন্তু তার আগে আমি একটু অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমানের কাছে যেতে চাই, যেটি হচ্ছে যে আমরা দেখেছি যে আপনি নিজেও বলছিলেন যে অনেক বিশ্ববিদ্যালয়ে অভিভাবক শূন্য, প্রশাসনিক কর্মকর্তার
কোথাও অভাব দেখা গেছে, শিক্ষকদেরও হয়, এক ধরনের অস্থিরতা কিন্তু আমরা দেখি। অনেক বিশ্ববিদ্যালয় চালু করা যায়নি পুরোপুরিভাবে। এই জায়গাটাকে কিভাবে দেখছেন, বা এটি আসলে কিভাবে এই সংকট দূরীকরণে এখন আসলে কোন পদক্ষেপগুলো নেওয়া যায়? যে দেখুন, আসলে আমি তো একটা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত আছি, দীর্ঘ প্রায় 30 বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছি। তো এইবার আমরা যেটা দেখলাম, এর সাথে সরকারের জন্য একটা বাড়তি চাপ হয়ে গেছে যে একসাথে এত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরকে অধিকাংশ ক্ষেত্রেই তাদের কৃতকর্মের জন্য কোথাও স্বপ্রণোদিতভাবে অথবা কোথাও ছাত্রদের প্রবল মানে চাপে তাদের আন্দোলনের মুখে তাদেরকে পদত্যাগ করে যেতে হয়েছে। আমি একটু আগে যেটি বলছিলাম যে আমরা আসলে শিক্ষক, কিন্তু আমাদের শিক্ষকের সাথে আমরা বোধহয় এই পেশার সাথে সবাই মনে হয় সমান আচরণ বা দায়িত্বশীল আচরণ করতে পারিনি, ফলেই কিন্তু এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন এই যে সরকার গঠিত হয়েছে, এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে, সেইটা হলো যে একসাথে জন আকাঙ্ক্ষার সাথে সমন্বয় রেখে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার জন্য উপাচার্য, প্র উপাচার্য বা প্রশাসনের শীর্ষ পদগুলোতে লোক নিয়োগ করার ব্যাপারে এক ধরনের দীর্ঘদিন ধরে যারা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় বা রাজনীতির সাথে যুক্ত থেকে এই প্রশাসনিক পদগুলোতে অধিষ্ঠিত ছিলেন, তারা যে দায়িত্বটা পালন করেছেন বা তারা যে বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে এই তাদের সংশ্লিষ্ট মতাদর্শের মানে শিক্ষার্থীদের বা তাদের এই সংগঠনকে যে ধরনের মানে সুবিধাগুলো দিয়েছেন বা মতাদর্শের অনুসারী শিক্ষকদের শিক্ষা, ফলে এই জায়গায় নতুন যারা আসবে তাদের ব্যাপারে সরকারেরও এক ধরনের সতর্কতা আছে, শিক্ষার্থীদেরও একটা প্রত্যাশা আছে, ফলে কিন্তু এটা বিলম্বিত হয়ে যাচ্ছে। এই বিলম্বিত যা একদিকে সবচেয়ে বড় হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো কার্যত প্রায় 2-2.5 মাস ধরে কিন্তু অচল, সেখানে একাডেমিক গবেষণা কার্যক্রম সেটা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বড় যেটা হচ্ছে এখন প্রশাসনিক জটিলতা তৈরি হয়ে গেছে। এই প্রশাসনিক জটিলতাগুলো তৈরি হওয়ার কারণে আমরা দেখছি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করাই এখন কঠিন হয়ে গেছে। একই রকম সারা দেশের কলেজ এগুলো কোথাও কোথাও এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এখন আমাদের একজন শিক্ষক হিসাবে সরকারের কাছে একটা প্রত্যাশা মানে অনুরোধ, সেটা হলো অবিলম্বে অন্যান্য ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কাজ হবে, কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো সচল করা এখন দরকার। আপনি আজকে যে সরকার বসে আছে বা আজকে যে রাষ্ট্রের একটা নতুন ব্যবস্থাপনার দিকে আমরা পেলাম, সেটি কিন্তু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা আন্দোলনের একটা বড় অংশীদার কিন্তু তারা এবং এরাই কিন্তু এই আন্দোলনটাকে মানে সূচনা করেছেন এবং পরিণতি দেওয়ার ক্ষেত্রে তারাও নেতৃত্ব দিয়েছেন। এখন এই বিশ্ববিদ্যালয়গুলো যদি আমরা মানে সচল করার ক্ষেত্রে আরও যদি বিলম্বিত হয়, তাহলে একাডেমিক এবং গবেষণার পাশাপাশি এই যে ছাত্ররা দীর্ঘদিন ধরে আপনার একাডেমিক কার্যক্রমের থেকে বিযুক্ত আছে, সেই জন্য এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, সেটাও কিন্তু এটার একটা কারণ আছে। আপনি যদি বিশ্ববিদ্যালয়গুলোকে সচল করে যদি আমরা শিক্ষার্থীদেরকে একাডেমিক কার্যক্রম, পরীক্ষা, তাদের লাইব্রেরি সেটা করতে পারতাম, তাহলেও কিন্তু অনেকগুলো জিনিস এড়ানো যেত। তো আমি এখন যেটা আমরা প্রত্যাশা করছি যে সরকার এই ব্যাপারে কনসার্ন এবং আমাদের শিক্ষা উপদেষ্টা তিনি ইতিমধ্যেই আমাদের আশ্বস্ত করেছেন, এটার আমরা আশা করি যে খুব দ্রুত পদক্ষেপের মাধ্যমে স্বাভাবিক। দুজনের কাছ থেকে শুনবো। আমি ফিরবো হামজা মাহবুব আপনার কাছে। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে আবার নিশ্চয়ই কথা হবে। কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে নিচ্ছি একটা বিরতি, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ। এই আয়োজনে আজকে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং আরও আছেন আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হামজা মাহবুব। দুজনকে আবারও স্বাগত। হামজা, আপনাকে আমি যেটি বলেছিলাম বিরতির আগে, সেই প্রশ্নেই ফেরত যেতে চাই যে আমরা সবাই বলছি যে আসলে এটা অনাকাঙ্ক্ষিত এই ধরনের ঘটনার জন্য পুনরাবৃত্তি না ঘটে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে আপনারা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন বা নিলে সেটি কি হচ্ছে? এই ব্যাপারটাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান একদমই সুস্পষ্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই কোনো শিক্ষক বা কোনো ছাত্র অথবা বাংলাদেশের সাধারণ যে কোনো জনগণ কারোর প্রতি কোনো ধরনের বৈষম্য বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা চায় না, এবং সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেনেও নেবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল ছাত্র জনতাকে অনুরোধ করছে, আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন, আপনারা প্রশাসন বা সরকারের প্রতি আস্থা রাখেন। যদিও আমরা সরকারকে প্রতিনিধিত্ব করছি না, আমরা ছাত্রদেরকে, ছাত্র জনতাকে প্রতিনিধিত্ব করছি, তাই ছাত্র জনতাকে আমরা অনুরোধ জানাতে চাই, আপনারা অপেক্ষা করুন, সময় দিন। দেশ আস্তে আস্তে একটা সংস্কারের জায়গায় একটা কি বলে এটাকে স্টেবল হচ্ছে,
আমরা চাই সেই সময়টা আপনারা সরকারকেও দিবেন এবং বিরতির আগে যেটি বললেন যে সঠিক নিয়ম মেনে বা সঠিক হচ্ছে পদ্ধতি প্রক্রিয়া মেনে যেহেতু আগে গত 15 বছরের স্বৈরশাসনের সময় আমরা দেখেছি যে কোনো কিছুই আসলে সেরকম পদ্ধতিগতভাবে হতো না, সবকিছু উপরের নির্দেশে হতো। আমরা চাই এই ব্যাপারটা তো আমরা বন্ধ করতে পেরেছি বা হচ্ছে আমরা ভবিষ্যতে এটাকে আরো সিগনিফিকেন্ট করে তুলতে পারবো, কিন্তু আমরা এটাও চাই না যে সেখান থেকে যে সিদ্ধান্তটা এককভাবে যে সিদ্ধান্ত দেওয়া হতো সেই সিদ্ধান্তের জায়গায় এখন হচ্ছে একটা বিরুদ্ধ জনমত গড়ে তুলে একটা মবের মধ্য থেকে হচ্ছে এই সিদ্ধান্তটা দেয়া হোক। এই ব্যাপারটাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চায় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চায় যেই হচ্ছে অপরাধী তারই বিচার করা হবে এবং যে অপরাধী না সেও ন্যায় বিচার পাবে। এক্ষেত্রে এটা জাজমেন্টের জন্য সিস্টেমের উপরে ভরসা রাখতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতাকে অনুরোধ জানাচ্ছে। অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, আপনি আসলে এই যেগুলো ঘটছে সংস্কারের যে প্রক্রিয়া, এই সংস্কারের প্রক্রিয়াগুলোর আসলে কি হওয়া উচিত বা আপনার যে পরামর্শ সেটি শুনবো, আর পাশাপাশি এই ঘটনাগুলো আসলে বন্ধ করার ক্ষেত্রে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়। দেখুন, একটু আগে হামজা খুব সুন্দর করে বলছে যে তাদের অবস্থানটা কি। এই অবস্থানটা কিন্তু দেশের প্রত্যেকটা বিবেকবান মানুষেরই এই অবস্থান যে হওয়া উচিত। জি, একজন মানুষ তিনি শিক্ষক হলেও তিনি মানুষ এবং তিনি কখনো ভুল ত্রুটির ঊর্ধ্বে না, কখনো কখনো আমাদের সমাজে বিশেষ করে গত 15 বছরে যেরকম রাজনীতিকরণ হয়েছিল সেই রাজনীতিকরণের মানে দুষ্ট খত বিশ্ববিদ্যালয়গুলোতে তৈরি হয়েছে এবং সেইখানে স্বপ্রণোদিত হয়ে অনেক শিক্ষক নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেকে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলের একেবারে কর্মী ইয়াতে পরিণত করেছিলেন। এখন এবং এটা করতে গিয়ে তিনি কতগুলো নিয়ম নীতি বিগর্হিত কাজ করেছেন। কখনো কখনো শিক্ষার্থীরাও কেউ হয়তো তাদের দ্বারা মানে ভিকটিমাইজ হয়েছে এবং তাদের কাছে শিক্ষক সুলভ যে প্রত্যাশাটা ছাত্রদের ছিল সেইখানে অনেকেই হয়তো সেটি করেন নাই। আমরা এটাকে মনে করব যে এক ধরনের অন্যায় এবং সেই অন্যায়গুলোর বিচার কার্য যেটা বলা হয়েছিল সেটার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বা শিক্ষা যে আমাদের মন্ত্রণালয় আছে সেখানে কতগুলো বিধিবিধান আছে, এর বাইরেও রাষ্ট্রেরও কিছু নিয়ম কানুন আছে, আইন আছে যেগুলোর মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। আমরা প্রত্যাশা করব যে আমাদের যারা কোমলমতি শিক্ষার্থী তাদের সেন্টিমেন্টের প্রতি আমার 100% সহানুভূতি আছে, কিন্তু তারপরেও আমরা বলবো যে আইনটা যিনি অপরাধ করেছেন, আইন ভঙ্গ করেছেন, আমার কাছে যে নীতি নৈতিকতার জায়গাটা থেকে যিনি বিচ্যুত হয়েছেন তার এই অপরাধের জন্য তাকে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিধিবিধান আছে সেই বিধিবিধানের সাথে রাষ্ট্রীয় যে আইন কানুন আছে সেইটার আওতায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং সেইখানে শিক্ষার্থীরা তাদের কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগটা সুনির্দিষ্টভাবে উপস্থাপন করতে পারেন এবং এটাই হচ্ছে প্রকৃত আমাদের পন্থা। এর বাইরে যেগুলো হচ্ছে সেগুলো আমি আগেও বলেছি দ্ব্যর্থহীনভাবে যে এটা আমরা প্রত্যাশা করি না এবং তাদের প্রতি মানে কি বলবে তাদের সেন্টিমেন্টের প্রতি সহানুভূতি জানিয়েও বলছি যে একজন অভিভাবক হিসাবে, একজন শিক্ষক হিসাবে আমরা বলবো যে যেটা হামজাও বলেছে ধৈর্য ধারণ করার এখন একটা সময়। তবে আসার কথা হলো যে 5 তারিখের ঘটনার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্রুত যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল অনেকটাই কিন্তু এখন কমে এসেছে এবং আজকে হামজা যে মানে অনুরোধ রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ের পক্ষ থেকে যে অনুরোধ আসছে, আমরা যারা বিভিন্ন জায়গায় অনুরোধ করার মতো অবস্থানে আছি সেখান থেকে বলছেন সর্বোপরি শিক্ষা উপদেষ্টা সহ আমাদের যিনি প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু এই 2024-এর নায়কদের প্রতিও কিন্তু এক ধরনের অনুরোধ জানিয়েছেন। ফলে তারা অনেকটাই কিন্তু সহনশীল পর্যায়ে আছে। ছোটোখাটো যেগুলো আছে আমার ধারণা এগুলো যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু হয়ে যায় এইগুলো সমাপ্তি ঘটবে। এটা দরকার, আমাদের জরুরি ভিত্তিতে দরকার এবং আমরা আশা করছি যে শিক্ষা প্রতিষ্ঠানে বা শুধু তাই না, যেটা হামজা বলেছেন যে কোনো জায়গায় আমি নিজে আইনটা নিজের হাতে তুলে নেব না, এইটা সকলেরই মানে হওয়া উচিত। আর যেটা আপনি বলছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা ব্যবস্থার একটা আমূল সংস্কার দরকার, ইতিমধ্যেই আমাদের শিক্ষা উপদেষ্টা বারবার তিনি বলেছেন যে আমরা এই ব্যাপারে সচেতন এবং আমাদের যে কারিকুলাম সেই কারিকুলামে পুরনো যে আমাদের কারিকুলামটা আছে সেইটা পরিমার্জিত বিশেষ করে আমাদের যে চলমান এখন যে কারিকুলামের মাধ্যমে
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে পাঠদানটা আছে সেটা অচিরেই আগামী যে সেশন সেইখানে প্রয়োজনীয় পরিমার্জন করে পুরাতন ব্যবস্থায়, যেমন ধরেন আমাদের যে নবম দশম শ্রেণীতে আমাদের যে গ্রুপগুলো ছিল সায়েন্স আর্টস কমার্স, এগুলো তো বন্ধ হয়ে গেছে। এটাতে তিনি বলেছেন যে আমরা আগের পদ্ধতিতে যাব। তো সেইটার জন্য আমি মনে করি যে দেশের যে যারা স্টেক হোল্ডার আছেন, শিক্ষা বিশেষজ্ঞ আছেন এবং অন্যান্য ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত লোক আছেন, শিক্ষক আছেন, তাদেরকে নিয়ে আমাদের একটা সমন্বিত এবং একটা দীর্ঘমেয়াদী শিক্ষা পরিকল্পনা বাস্তবায়ন করা, যে ওভারনাইট 5 বছর পরে আবার আমি আরেক জায়গায় চলে গেলাম না, এই ধরনের একটা সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করা দরকার। সেটা একেবারে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের হওয়া দরকার। আর বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে আমাদের এখন একটা নানা রকমের পরামর্শ আসছে যে বাজারমুখী শিক্ষা ব্যবস্থা বিশ্ববিদ্যালয়গুলোতে। আমি এখানে একটু বিনয়ের সাথে সবসময় দ্বিমত পোষণ করি, বিশেষ করে আমাদের পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে, বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু একটা মূল লক্ষ্য হচ্ছে জ্ঞান সৃজন। আপনি বিদ্যমান জ্ঞানের অব্যাহত চর্চা করবেন এবং গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃজন করবেন, এবং সেইখানে কিছু ক্লাসিক্যাল নলেজ থাকে। আমার এই ক্লাসিক্যাল নলেজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানো হয়, সেখানে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ পড়ানো হয়, এটা হলো বিশ্ববিদ্যালয়ের চরিত্র। এখন চতুর্থ শিল্প বিপ্লবের একটা প্রতিযোগিতার মধ্যে আমরা আছি, এবং চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী মানব সম্পদ তৈরি করা বিশ্ববিদ্যালয়গুলোরও একটা দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালনের পাশাপাশি আমাদের যে ক্লাসিক্যাল নলেজ যেগুলো আছে, আমাদের সেইটারকেও রক্ষা করে আমাদের সামনের দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটাকেও একটা ঢেলি আমি নিশ্চয়ই আরো বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে। আমরা বিরতি নেব, তার আগে একটু সংক্ষেপে শুনে নিতে চাই যে সমন্বয়কদের পক্ষ থেকে কোনো কিছু করা হচ্ছে কিনা এগুলো বন্ধে বা শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে। আমরা যে জায়গাগুলোতেই অভিযোগ পাচ্ছি, আমরা আসলে অভিযোগ এবং হচ্ছে যাদের নামে অভিযোগ দেওয়া হচ্ছে, বা আমরা প্রয়োজনে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলছি, আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলছি, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, ডিসি বা ইউএনও, যারা নর্মালি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডির দায়িত্বে থাকেন, সভাপতির দায়িত্বে থাকেন, তাদের সাথে কথা বলছি এবং একটা সমাধানে আসার চেষ্টা করছি আসলে। কারণ এভাবে আসলে চলে না। আপনি চাইলেই যে কাউকে ধরে নামায় দিতে পারেন না, বা হচ্ছে চাইলেই যে কাউকে একটা জায়গায় বহাল রাখতে পারেন না, হেনস্থা করতে পারেন না, অথবা একটা মানুষের হেনস্থার ফুটেজ নিয়ে তার হচ্ছে সারা জীবনের জন্য তাকে একটা ট্রমার মধ্যে ফেলে দিতে পারেন না। আমাদের শিক্ষকরা যাদের হচ্ছে বেশিরভাগকেই যাদেরকে হচ্ছে পদত্যাগ করানোর চেষ্টা করা হচ্ছে, তাদের বেশিরভাগই আসলে বয়োবৃদ্ধ, এবং তাদের একটা বড় অংশ আছে যারা তাদের চাকরি জীবনের শেষ প্রান্তে আছেন। এই মানুষগুলো আমাদেরকে বা এই শিক্ষা প্রতিষ্ঠানকে সারা জীবন সার্ভ করে গেছেন। তাদেরকে হচ্ছে এভাবে হেনস্থা করে তাদেরকে ট্রমার মধ্যে ফেলে দেওয়ার কোনো কারণ নাই। যদি উনি হচ্ছে দোষী হয়ে থাকেন, যে এলিগেশনস তার বিরুদ্ধে দেওয়া হচ্ছে, যেটা আপনি বারবারই বলছেন যে সঠিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি তিনি দোষী হয়ে থাকেন, সেটা সিস্টেম সেটা অ্যাড্রেস করবে। আমার হচ্ছে আমার কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে আমার কাজ কি? আমার কাজ কি তাকে ধরে মারা বা হচ্ছে তাকে হেনস্থা করা? এটা তো আমার কাজ না। আমার কাজ হচ্ছে এটা সিস্টেমকে এটা অ্যাড্রেস করানো যে হ্যাঁ, এই লোককে দিয়ে হচ্ছে না, ওনাকে আমরা নিতে পারছি না, আপনারা ব্যবস্থা করেন, এটা করা উচিত। এবং হচ্ছে এটার বেশিরভাগই হচ্ছে যেগুলোর মধ্যে রাজনৈতিক উস্কানি আছে, সাধারণত বেশিরভাগ প্রবলেমেই আমরা এই একটা ব্যাপারে ব্যক্তিগত কিংবা রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়গুলো সামনে আসে। অসংখ্য ধন্যবাদ দুজনের কাছ থেকে। নিশ্চয়ই আরো শুনবো। আরেকটা বিরতির সময় হয়ে গেছে। কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পরেই। সব প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে আবারও স্বাগত। আমরা আলোচনা করছিলাম যে স্কুল কলেজের সংস্কার কোন পথে, আমরা সেই আলোচনা আবারও ফিরবো, কিন্তু তার আগে আমরা প্রধান উপদেষ্টার যেই প্রেসিংয়ের যে সচিব কথা বলছিলেন সেটি শেষ হয়েছে। আমরা আবারও ফিরছি আলোচনায়। হামজা মাহবুব, আপনার কাছে একটু যেতে চাই। সংস্কারের ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা বা কোনো পরামর্শ থাকবে কিনা, বা কোনো ধরনের শিক্ষাক্ষেত্রে সংস্কারের ব্যাপারে? জি, শিক্ষাক্ষেত্রে সংস্কারের ব্যাপারে অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবনা থাকবে। সেসব প্রস্তাবনা অবশ্যই শিক্ষাক্ষেত্রে যেসব স্টেক হোল্ডাররা রয়েছেন তাদের, বা যেসব গবেষকরা রয়েছেন, আমাদের সম্মানিত শিক্ষকরা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা হচ্ছে বাংলাদেশের যে বড় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, প্রয়োজনে দেশের বাইরে হচ্ছে যেসব বড় বিশ্ববিদ্যালয়ে যেসব হচ্ছে কারিকুলাম পড়ানো হয়, আমরা প্রয়োজনে সেসব অবজার্ভ করবে, গবেষকদের মতামত নিয়ে আমরা আমাদের সংস্কার প্রস্তাব করব। তবে তার আগে সরকারের হচ্ছে যে দায়িত্ব,
সেটা আমরা মনে করিয়ে দিতে চাই এভাবে যে বিগত সরকার, স্বৈরাচার সরকার, তারা হচ্ছে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি ড্যামেজ করে গিয়েছিল। আমার যেটা মনে হয়, আমাদের গত 15 বছরে প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টদের উপর আলাদা আলাদা ধরনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে। আমরাও গিনিপিগ হয়েছি, আমাদের জুনিয়র যারা, আমাদের সিনিয়র যারা, সবাই মোটামুটি এই ধরনের এক্সপেরিমেন্টের গিনিপিগ হয়েছে। এই ব্যবস্থার একটা সুষ্ঠু তদন্ত এবং তা আগে যারা হচ্ছে এইগুলো করেছে, আমি মনে করি এটা একটা অপরাধ, জাতীয় অপরাধ। এই সমস্ত কাজে যারা জড়িত ছিল তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা, বা তারা হচ্ছে অন্য কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছে কিনা, এই ব্যাপারগুলো তদন্ত করে তাদের হচ্ছে বিচার নিশ্চিত করা এবং হচ্ছে এগুলো সব পর্যালোচনা করে প্রয়োজনে পাল্টে দিয়ে নতুন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এবং যে শিক্ষা ব্যবস্থায় যেসব স্টেক হোল্ডাররা রয়েছে এবং ছাত্র জনতার যে মতামত, এটাকে আমলে নিয়ে নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে আমরা সরকারকে অনুরোধ জানাবো। এবং হচ্ছে আমরা ছাত্র জনতাকেও এই অনুরোধ জানাবো, আপনারা প্রয়োজনে সরকারকে হচ্ছে এই ব্যাপারটাতে ইনফ্লুয়েন্স করেন, এই ব্যাপারটাতে হচ্ছে সরকারকে চাপ প্রয়োগ করেন এভাবে যে আমরা আসলে যে শিক্ষা ব্যবস্থা আমরা করে আসছি, যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আসছি, সেই শিক্ষা ব্যবস্থার যে ভালো এবং মন্দ দিক, এই দুটো দিকই সরকারকে পর্যালোচনা করার অনুরোধ জানান। প্রয়োজনে চাপ প্রয়োগ করুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার জায়গা থেকে সেই কাজটা করে যাবে। স্যার। হ্যাঁ, জি, আমি যেটা বলছি যে দেখেন, আমাদের যে পাঠ্যক্রম কারিকুলাম যেখানে আছে সেখানে তো একটা সংস্কার বড় রকমের দরকার। আপনি আমাদের জাতীয় ইতিহাসের কথাই যদি আমরা বললেন যে এই গত 15 বছরে ইতিহাসের একটা নিজস্ব বয়ান তৈরি করা হয়েছে, এবং আমাদের বাঙালি জাতিসত্তা, বাঙালির ঐতিহ্য এবং আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের যে ইতিহাস, সেইখানেও কিন্তু একটা বড় রকমের বিকৃতি আমাদের কোমলমূর্তি শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধকে এক ব্যক্তি, এক দল নির্ভর করে বলা হয়েছে। সেখানে তাজউদ্দিন আহমেদের মতো লোক, জাতীয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো লোকের উপস্থিতি, এগুলো মুছে দেওয়া হয়েছে। এখন এই যে ইতিহাস এবং আমাদের কারিকুলাম, এটা একটা বড় সংস্কার। আপনি শিক্ষা ব্যবস্থা একটা গড়ে তোলা হয় কিভাবে? ছাত্র, শিক্ষক, অভিভাবকদের এই তিনটা শক্তির সমন্বয়ে একটা শিক্ষা ব্যবস্থা হয়। ছাত্র শিক্ষক সম্পর্কটা যে আমাদের একটা সাবলীল সম্পর্ক ছিল, একসময় একজন শিক্ষককে বিবেচনা করা হতো যে তিনি একজন শিক্ষার্থীর জন্য ফ্রেন্ড, ফিলোসোফার, গাইড। এখান থেকেও কিন্তু আমাদের বিচ্যুতি হয়েছে। আমাদের এখন এই যে কারিকুলাম সংস্কারের সাথে সাথে আমাদের মূল জায়গাটায় ফোকাস করতে হবে। আপনি একটা জাতীয় জন্য কল্যাণকর ফলপ্রসূ শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার একটা পূর্ব শর্ত হচ্ছে ছাত্র শিক্ষকদের মধ্যে একটা মানে শ্রদ্ধা, সহনশীল, বন্ধুত্বের সম্পর্ক। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে যে নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছি, কারিকুলাম সংস্কারের সাথে সাথে আমাদের এই জায়গাটাকেও অ্যাড্রেস করতে হবে। এই পরিবর্তিত বাস্তবতায় আমরা যারা 2-2.5 মাস 3 মাস ধরে আমাদের প্রতিষ্ঠানের বাইরে আছি, নতুন করে আমরা অনেকেই শিক্ষার্থীদের সামনে শিক্ষক হিসাবে দাঁড়াতে পারবো কিনা, এটাও কিন্তু আমাদের কাছে বড় প্রশ্ন। আমাদের জন্য কোনো শিক্ষককে ভবিষ্যতে এই ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি না হতে হয়, সেই জন্য প্রাতিষ্ঠানিক নজরদারির সাথে সাথে আমাদের শিক্ষকদের আত্মশুদ্ধি, আত্ম উপলব্ধি এগুলো করা দরকার। একজন শিক্ষককে তার শিক্ষার্থীরা বিবেচনা করে কি রকম? একজন ফিলোসোফারের মতো। কিন্তু একজন শিক্ষকের ফিলোসোফারের যে সমস্ত আদর্শ মানুষ হিসেবে, হ্যাঁ, সেইগুলো যদি একজন শিক্ষক ধারণ না করতে পারেন, তাহলে আমি যদি প্রতিনিয়ত চিন্তা করি যে আমার শিক্ষার্থী কেবলমাত্র আমাকে সম্মান করে যাবে, এটা কখনো হবে না। আমরা এমন একটা বিশ্ব ব্যবস্থার মধ্যে আছি, এই যে ওদের যে জেনারেশন আমরা বলছি, জেনজির কথা আমরা বলছি, এই জেনারেশন আমাদের এই 20 শতকের জেনারেশনের মতো নয়। ফলে এই জেনারেশনের কাছে নিজেকে একজন শিক্ষক হিসাবে, আদর্শ শিক্ষক হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আমাদের শিক্ষকদের আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা, আত্মশুদ্ধি সেটাও দরকার। আর একই সাথে আমাদের শিক্ষার্থীদের কাছেও আমরা মানে একটা অনুরোধ করব যে আমরা এখন ওই বাদশাহ মানে আওরঙ্গজেবের মতো মানে ওই শিক্ষকের মর্যাদা, সেইটা আমরা হয়তো অনেকেই করতে পারি না, কিন্তু একটা শিক্ষা ব্যবস্থাকে ফলপ্রসূ কার্যকর করার জন্য আমাদের ছাত্র শিক্ষকের একটা ইতিবাচক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, সহমর্মিতার সম্পর্ক, এটা কিন্তু দ্বিপাক্ষিক হবে, একপাক্ষিক হবে না। এবং এই দ্বিপাক্ষিক সম্পর্কটার সাথে
সকলকেই নিজের নিজের জায়গা থেকে যত্নবান হওয়া, এটা এখন খুবই সময়ের দাবি। আমাদের যতটুকু ড্যামেজ হয়ে গেছে, আমাদের যতটুকু ক্ষতি হয়ে গেছে, আমরা আর একটু ক্ষতি করতে চাই না। সেইখানে রাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করবে, আমরা নিজেরা সহযোগিতা করব, এটাই হবে আমাদের এখন প্রত্যয়। হামজা, একদম শেষ দিকে চলে এসেছি, শেষে কিছু বলার রয়েছে কিনা? এইসব আমাদের আজকে যে টপিক ছিল স্কুল কলেজের সংস্কার কোন পথে, এই সংস্কারের একটা শুধু স্কুল কলেজ না, আমি এখানে শিক্ষা ব্যবস্থার সংস্কারের একটুখানি বলতে চাই। সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা গত 50-53 বছরে গণমুখী হয়ে উঠতে পারে নাই। গণমুখী হয়ে উঠতে পারে নাই এই জন্য আমাদের হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জনশক্তি তৈরি হচ্ছে না। আমাদের যে বাংলাদেশে 18 কোটি মানুষ এবং যে পরিমাণ হচ্ছে জনশক্তি আমরা তৈরি করতে পারার কথা, তৈরি করতে পারি নাই। এটা পুরোপুরি শিক্ষা ব্যবস্থার দক্ষ জনশক্তি যদি বলি, আরো দক্ষ জনশক্তি যদি বলি, আমাদের শিক্ষা ব্যবস্থা করতে হবে গণমুখী, কর্মমুখী। আমি মনে করি আমাদের থিওরিটিক্যাল যে পড়াশোনা আছে, থিওরিটিক্যাল পড়াশোনা জরুরি, ওকে, কিন্তু তার চেয়ে বর্তমান বাংলাদেশের বর্তমান যে বিশ্ব ব্যবস্থা বা বিশ্ব বাজারের যেই আসলে চাহিদা, বিশ্ব ব্যবস্থার সাথে যদি আমাদেরকে তাল মিলাইতে হয়, তাহলে আমাদের সবচেয়ে জরুরি হচ্ছে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে প্রত্যেকটা। একটা শুধু শব্দ আমি বল 30 সেকেন্ডে, সেটা হলো যে শিক্ষা কারিকুলামে আমাদের নৈতিক শিক্ষার উপর অনেক যোগ, মানবতা সম্পন্ন, এইটা এবং হচ্ছে লাইফ স্কিল গুলো হচ্ছে আরো যেন প্রাধান্য দেয়। অসংখ্য ধন্যবাদ দুজনকে আমাদেরকে আজকে প্রযত্নে বাংলাদেশের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। শেষ করছি কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গেই থাকুন।